নমস্কার। আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। এর মাঝখানে আমি দুটি ঘটনার উল্লেখ করছি। নাম এবং জায়গা উল্লেখ করতে চাইছি না। ঘটনা দুটি এত বীভৎস, এত মনে লেগেছে যে সেইটা নিয়ে আমি উল্লেখ করতে চাই না। আর কোনো ছবি বা ভিডিও দেখাতে আমি ইচ্ছুক নই। একটি ঘটনা আপনারা জানেন, একটি হিন্দু নারীকে দরজা ভেঙে ঢুকে কয়েকজন লোক মিলে গণধর্ষণ করে, এবং শুধু তাই নয়, তারা সেটাকে ভিডিও করে আবার ছেড়েও দিয়েছে। এটি একটি ঘটনা। আর গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। একটি জায়গা, বাংলাদেশের একটি জায়গায় একজন ব্যবসায়ীকে তার কাজের জায়গা থেকে মারতে মারতে তাকে বার করেছে। শুধু বাড়ি করেনি, বার করে নেওয়ার পর রাস্তায় নিয়ে আসছে টানতে টানতে, মারতে মারতে। সেখানে এসে একাধিক লোক বড় বড় পাথর মাথার ওপর তুলে তাকে থেতলে থেতলে অনেকক্ষণ ধরে মেরেছে। এই ঘটনা চোখে দেখা যায় না। আর এই ঘটনার বিভৎসতার কত নৃশংস মানুষ হলে এইভাবে কাউকে মারা যায়, মানে আমরা এখান থেকে ভাবতে পারছি না। এই দুটি ঘটনার মধ্যে একটি কমন জিনিস রয়েছে। অপরাধীরা যে শুধু অপরাধ ঘটেছে তাই নয়, সেটিকে পাবলিক করেছে। অর্থাৎ তারা জানে, তারা দেখাতে চেয়েছে যে তাদের কেউ কিছু করতে পারবে না। এটা বুঝে নেওয়ার পর তারা প্রকাশ্যে করেছে এই জিনিসটা। প্রকাশ্যে করার পর এটাকে ভিডিওর ক্ষেত্রে তো পাবলিক করে দিয়েছে। আর যেটা পরবর্তীকালে যে ঘটনাটা ঘটছে, মারতে মারতে রাস্তায় এনে মেরেছে। মানে তাদের দাপটের কথা চিন্তা করুন। রাস্তা থেকে প্রকাশ্য দিনের বেলায় প্রচুর লোক যাতায়াত করছে, তারপরেও তারা এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ কেউ তাদের কিছু করতে পারবে না। এবং এই দুটি ঘটানোর আরও একটা উদ্দেশ্য আমার যতদূর মনে হয়, এই ঘটনার দ্বারা প্রমাণ করার চেষ্টা করা বা অন্য লোকেদের কাছে একটা উদাহরণ সৃষ্টি করা, দেখো আমরা কি করতে পারি। তোমার ক্ষেত্রে এর পরবর্তীকালে যে শিকার যিনি হবেন, মানে তার কাছ থেকে যদি কোনো চাঁদাবাজি বা জুলুম কিছু করতে হয়, তখন এই ঘটনার উল্লেখ করলে সে তো ভয়েই তো আত্মহরা হয়ে যাবে। মানে যত না অপরাধ করে কাজটা করতে হবে, এই অপরাধের ভয় দেখিয়েই তারা অর্ধেক কাজ করে নিতে পারবেন বলে আমার মনে হয়। আর বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি দিনকে দিন তো মানে অত্যন্তভাবে ভেঙে পড়েছে। বাংলাদেশের এক বীর স্বাধীনতা সংগ্রামী, মানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, বর্তমানে ৭৮ বছর বয়স, শ্রী জনাব ফজলুর রহমান, এই নামটা উচ্চারণ করতেই আমি স্যালুট করতে ইচ্ছা করে। এখান থেকে এক ভারতীয় নমস্কার গ্রহণ করবে, যিনি কিনা অল্প বয়সে তাদের দেশের ওপর এই অত্যাচার দেখে সহ্য করতে না পেরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তারা জানতেন না এই যুদ্ধ কতদিন চলবে, এই যুদ্ধের ফলে তারা বাঁচবেন না মরবেন, তারা আদৌ কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা তারা জানতেন না। তা সত্ত্বেও দেশমাতৃকাকে রক্ষার আহ্বানে তারা সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যারা এই ধরনের দেশের হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা সবসময় প্রণম্য আমাদের সকলের কাছে। কিন্তু সেই ফজলুর রহমানকে আজকে সেদিনকে দেখলাম ইউটিউবের একটি ভিডিওতে, মানে রীতিমতো আর্তনাদ করে বলছেন যে এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না। উদারত কণ্ঠে আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের নাগরিকদের প্রতি। আমি একজন ভারতীয় হিসাবে দেখে নিজেও একটু আবেগ বিহ্বল হয়ে গেলাম। তার কারণ একই জলবায়ু বা একই মাটির মধ্যে কিছুটা দূরে অবস্থিত ভারতীয়র মধ্যে থেকে তার কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না। আর যে বিভৎসতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বুকে, সত্যি কোনো মানুষ কি মেনে নিতে পারে? কিন্তু ফজলুর রহমান সাহেবকে আমার কতগুলি প্রশ্ন। আপনি কি আজকে বুঝলেন যে এই বাংলাদেশ আপনার বাংলাদেশ নয়?
আপনি আগে কেন বোঝেননি? বীর সংগ্রামী যার নেতৃত্বে আপনারা মুক্তি সংগ্রাম করেছিলেন, সেই মুজিবুর রহমানকে যখন 1975 সালে মেরে ফেলা হয়েছিল, তাদের দেশের লোকেরাই মেরে ফেলেছিল। তখন কি বোঝেননি এই দেশ কি পরিণতির দিকে যেতে চাইছে? আচ্ছা, তখন তো বোঝেননি। এই 24 নাকি স্বাধীনতা আন্দোলন হলো, ভাবা যায়? 24-এর একটি অভ্যুত্থানকে স্বাধীনতা বিপ্লবের নাম দেওয়া হলো। সেটা প্ল্যান্টেড কি প্ল্যান্টেড না, বিদেশি লোকেরা টাকা দিয়েছে কি দেয়নি, সেটা অন্য ভিডিওতে কথা বলা যাবে, সেটা নিয়ে আমি এখন বলছি। আপনারা কি দেখতে পেলেন? হঠাৎ করে কিছু ছাত্রছাত্রীরা পুলিশের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে এগোলো। একটা সময়ের পরে শেখ হাসিনা পালিয়েও গেল। সেই পর্যন্ত ঠিক ছিল, একটা সরকারকে পরিবর্তন করার জন্য যা যা ঘটেছিল সব ঠিক আছে। রীতিমতো ঘোষণা দিয়ে ফেসবুক এবং অন্যান্য সমাজ মাধ্যমে রীতিমতো ঘোষণা দিয়ে ইউটিউবে লাইভ টেলিকাস্ট করে এই মুজিবুর রহমানের বাড়ি 32 নম্বর সারা দিন ধরে বুলডোজার দিয়ে ভাঙা হলো, এবং যত মোরাল ছিল সেগুলো ভাঙা হলো। একের পর এক জায়গা থেকে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। তখনও বুঝতে পারেননি যে এই বাংলাদেশ আপনার বাংলাদেশ নয়। কোনো বাংলাদেশিরই, যদি দেশপ্রেমী বাংলাদেশেরই এই বাংলাদেশ হতে পারে না। এরা সাধারণ মানুষ নয়, এরা কি নৃশংস, কি বেঈমান, তখন বুঝতে পারেননি। আপনারা কি আশা করছেন যে এই পরিস্থিতি উন্নত হবে? এই পরিস্থিতি উন্নতি হতে পারে আবার একটি অভ্যুত্থান বা কোনো আন্দোলনের মাধ্যম দিয়ে। সহ্য করতে পারবেন? বাংলাদেশের অর্থনীতি সহ্য করতে পারবে? বাংলাদেশ তো একটা মুক্ত অঙ্গন হয়ে গিয়েছে। কে একে নিয়ে কতটা খেলবে তার এখন প্রতিযোগিতা চলছে। যে ভারতবর্ষ আপনাদের স্বাধীনতা সংগ্রামে ওইভাবে সাহায্য করলো, 1 কোটি মানুষ, নিরন্ন মানুষকে খাওয়ালো, তাকে শরণার্থী হিসেবে রাখলো, আপনাদের হাতে যুদ্ধাস্ত্র তুলে দিল, আপনাদেরকে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধে পাঠানো হলো, এবং তার সাথে সাথে তারা নিজেরাও আসলো আপনাদের সাথে সাথে। তাদের শহীদের সংখ্যাও তো কম নয়। তারা কি পেয়েছিল? সেই ভারতবর্ষকে আপনারা সবাই মিলে গালিগালাজ করেন, স্বাধীনতার জন্য একটা শুকনো থ্যাংক ইউ করেন, বা তাই ইচ্ছে তো বেশি দেওয়া যাবে না, কেননা বন্ধু রাষ্ট্র বলে কিছু হতে পারে না। একটি রাষ্ট্র বিজ্ঞানের ভাষায়, একটি রাষ্ট্র যখন তৈরি হয় তখন অন্য একটি রাষ্ট্র তার কাছে নাকি শত্রু। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় হলেও হতে পারে। এই ভারতবর্ষ আপনাদের কি দেয়নি? বারবার করে আপনারা বলেন যে ভারতবর্ষ আপনাদের নাকি, ভারতবর্ষের আগ্রাসন, ভারতবর্ষ নাকি আপনাদের দিনের পর দিন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে শোষণ করে গেছে। ওই এক তিস্তার পানি নিয়েই কথা বলবেন, বাদ বাকি ক্ষেত্রে কি কথা বলবেন? স্বীকার তো অন্তত করবেন যে আপনাদের কি দিতে পারার ক্ষমতা আছে। যেহেতু শেখ হাসিনা বলে গেছিলেন তিনি এত কিছু দিয়েছেন যে মানে ভারতবর্ষ চিন্তাও করতে পারবে না, কেউ কোনোদিন দিতে পারবে না, এই জাতীয় ভাষা যখন বলেছে, আপনারা সারাক্ষণ আপনাদের মধ্যে দিয়ে ক্রিটিক্সরা বলে বেড়ায় যে শেখ হাসিনা ছিলেন চরম মিথ্যেবাদী। তিনি মিথ্যেবাদী ছিলেন কি সত্যিবাদী ছিলেন আপনারা জানেন, আমরা জানি না। যাকে আপনারা দিনে রাত্রে মিথ্যেবাদী বলে বর্ণনা করেন, তারই আবার প্রতিটা কথা, যেহেতু সে বলেছে ভারতকে দিয়ে দিয়েছে, বাস ভারত দিয়ে দিয়েছে। আসলে আপনাদের দেশের মধ্যে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ বর্তমান, এটা চিরকালই ছিল। তার সংখ্যাটা আপনাদের দেশে যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিভির পর্দায় আসে বা ইউটিউবের পর্দায় আসে, তারা বলে বলে এমন প্রচার করে দিয়েছে, এবং তারা জানে ভারতের বিদ্বেষ এমন জায়গায় রয়েছে এখানে ভারতের বিরুদ্ধে যে কথা বলতে পারবে তার টিআরপি বাড়বে। তার টিআরপির কারণে ভারত বিদ্বেষ শুরু করে। ভারতের প্রতি তো এত বিদ্বেষ করলেন, কি পেলেন আর কি পাচ্ছেন? আমি একজন ভারতীয় হিসাবে যা দেখতে পাচ্ছি সেটা বলে যাচ্ছি।
আগামী দিনে আপনাদের অর্থনীতি ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ভিখারি রাষ্ট্রের রীতিমতো আপনাদেরকে পরিণত করবে। আপনাদের প্রতি ক্ষেত্রে পাকিস্তানের মতো অবস্থা হবে, ওই IMF অথবা বিশ্বব্যাংক, না হলে দৌড়ে দৌড়ে বিভিন্ন দেশের কাছে গিয়ে ঘুরবেন, ঘুরে ঘুরে ভিক্ষাপাত্র নিয়ে। ভাবছেন যে এগুলো আমি অভিশাপ দিচ্ছি? অভিশাপ না, যুক্তিসঙ্গত কারণ দেখেই বলছি। নতুন করে আপনাদের দেশে বিনিয়োগ আসেওনি, আগামী দিনও এর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম চলে আসবে না। আর নির্বাচিত কোনো সরকার না আসলে কি কার সাথে চুক্তি করবে না। ভারতবর্ষের কোনো দায় থেকেনি আপনাদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে যাদের আপনারা সারা দিন রাতে দোষ দেন, তাদের আপনাদের সাথে আলোচনায় বসতে কোনো দায় থাকেনি। আগামী দিনে গঙ্গা চুক্তি যদি না হয় ভারতের পক্ষে মঙ্গল, আপনাদের পক্ষে কি ভালো হবে না হবে আপনারা বলবেন। ভারত এখন বুঝে গেছে বাংলাদেশ হলো একটি শত্রু রাষ্ট্র। কোনো একটি সরকার বৈরী হতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে টোটাল জনগণ বৈরী হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের জনগণের অধিকাংশ মানুষ আজ ভারত বিরোধী। কেন ভারত বিরোধী? তাদের কি পায়ে ধরে ঠিক করতে হবে? কিচ্ছু করতে যাওয়ার দরকার নেই। যখন অভাব অনটনের মধ্যে দিয়ে পড়বেন, শুধু একটাই সমস্যা এসে দাঁড়াবে। আপনার তো একটাই জায়গা, সেই ভারতবর্ষ। যাকে গালাগালি দেবেন সেখানেই বেড়াটপকে এসে ঢুকে পড়বে তাই ভারতের প্রধানমন্ত্রী তথা ভারত সরকারকে বলবো, কিচ্ছু করতে হবে না। আপনারা শুধুমাত্র সীমান্তরক্ষী সংখ্যা বাড়ান এবং সীমান্তটাকে ভালো করে সিল করে দিন, কার্ড দিয়ে দিন। তাহলেই দেখবেন বাংলাদেশ যেভাবে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করেছে, বাংলাদেশ একেবারে ভিখারি দশায় পৌঁছে যেতে বাধ্য। নিজেদের মধ্যে লড়াই মারামারি যেভাবে চলছে, আমাদের দেশেও একটা গণতান্ত্রিক দেশ রয়েছে। আমরা যখন মনে করি যে বিজেপি ভালো পাচ্ছে না, তো কংগ্রেসকে নিয়ে আসি, কংগ্রেস ভালো পাচ্ছে না তো অন্য দলকে নিয়ে আসি। কিন্তু নির্বাচনে হার জিত আছে, এবং কোনো একটি দল হারবে এবং কোনো একটি দল জিতবে, সেটাই স্বাভাবিক হওয়া উচিত। তার মানে এই নয় নির্বাচনে হেরে গেলে যে পরাজিত দলের কর্মী বাহিনীকে ধরে ধরে জেলে ঢোকাতে হবে, মেরে ধরে কেটে ঠিক করে দিতে হবে এবং তাদেরকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে। আজ আওয়ামী লীগের অধিকাংশ মানুষজন যারা জেলে বন্দী নেই, তারা এত অত্যাচারিত হয়েছে থাকতে না পেরে এখন ভারতবর্ষে বেড়াটপকে পালিয়ে আসছে। তাদেরকে তো কোনো সেফ রুট দেওয়া হয়নি, কিন্তু তারা বাংলাদেশের সাথে ভারতবর্ষের সীমান্ত এমন অবারিত হয়ে রয়েছে, অরক্ষিত হয়ে রয়েছে, এত সীমান্তরক্ষী বাহিনী এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই সুযোগটা আপনাদের দেশের চোরাচালানকারী থেকে অন্য প্রবেশকারী সবাই কাজে লাগায়। এমনকি আপনাদের ইউটিউবাররা পর্যন্ত যখন যে পালিয়েছিল, তারাও সেই ভারতে এসেই পালিয়েছিল। তাই যাই হোক, চিন্তা করে দেখবেন যে আপনারা নিজেরা কি, আগে নিজেরা ঠিক হোক, তারপর অন্য কোনো দেশকে বা জাতিকে দোষ দেবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।